শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নিবেদন প্লাতা নদীর ধারে, রবি ওকাম্পুর প্রণয় কথা, রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজকে দ্বাদশ এবং অন্তিম পর্ব, আলোর ঝলক। গল্প পাঠে সুপর্ণা মিশ্র, চরিত্রে রবীন্দ্রনাথ তথা জয়দীপ মণ্ডল, ভিক্টোরিয়া তথা সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে আলোর ঝলক। In one salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet. Like a rain cloud of July hung low with its burden of unshed showers, let all my mind bend down at thy door. In one salutation to thee, in one salutation to thee. Let all my sons gather together their diverse strain into a single current and flow to a sea of silence in one salutation to thee, in one salutation to thee. Like a flock of homesick cranes flying night and day back to their mountain nest, let all my life take its voyage to its eternal home in one salutation to thee, 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 in one salutation to thee. রবীন্দ্রনাথ শিশুর মতো ক্রমশ লক্ষ্য করেন ভিক্টোরিয়া। কখন যে তিনি কি চাইবেন, কি করবেন তার কোনো পূর্বাভাস পাওয়া সহজ নয়। ভিক্টোরিয়ার মনে হয় রবীন্দ্রনাথ নামক খেয়ালি শিশুর দেখভালের ভার নেওয়াটা কখনো কখনো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোনো কিছুর জন্য রবীন্দ্রনাথ বায়না ধরলে সেটা তার চাইই চাই, এবং তক্ষুনি না পেলে মন খারাপ করে বসে থাকেন। রবীন্দ্রনাথের বিষণ্ণতা দেখে নিজেকে অপরাধী মনে হয় ভিক্টোরিয়ার। কি এমন চেয়েছেন রবীন্দ্রনাথ জানি তিনি দিতে পারলেন না? সেদিন প্লাতার তীরে সন্ধ্যা নেমেছে। বাগানে হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসের ওই শব্দটুকু মিরাল রিওর নির্জনতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। নির্জনতায় কখনো কখনো মিশে যাচ্ছে সন্ধ্যা ফুলের সুবাস। মিরাল রিওতে রবীন্দ্রনাথের ঘরের সামনে বিছিয়ে আছে লম্বা একটি অলিন্দ। সন্ধ্যার সময়টা রবীন্দ্রনাথ বসে থাকেন ওই অলিন্দে। এই সময়টায় একা থাকতেই ভালোবাসেন তিনি। নিজেকে সম্পূর্ণ মুছে দিয়ে ভিক্টোরিয়া বসে থাকেন রবীন্দ্রনাথের চেয়ারের পাশে, তার পায়ের কাছে মেঝেতে। গাছ থেকে ঝরে পড়া একটি নিঃশব্দ পাতার মতো তিনি। কোনো কথা নেই, শুধু বসে থাকা রবীন্দ্রনাথের সান্নিধ্যে। এক গহন তৃপ্তি, পরম পাওয়া। ভিক্টোরিয়া অনুভব করেন রবীন্দ্রনাথের নির্জন ধ্যান যেন প্রবিষ্ট হচ্ছে তার অন্তরে, মিশে যাচ্ছে তার চৈতন্যে। রবীন্দ্রনাথ কি বুঝতে পারছেন সে কথা? তিনি কি আদেও জানেন ভিক্টোরিয়া বসে আছেন তারই পায়ের কাছে, নিজের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে দিয়ে তার সঙ্গে এক হয়ে যাওয়ার অভিমানে? বিজয়া, আজ এই সন্ধ্যাবেলা মন চাইছে অন্য কিছু। ধরো যদি বলি একেবারে একালের ইউরোপিয়ান সঙ্গীত, তারই চাহিদা হঠাৎ উদয় হয়েছে আমার মনে। এ আর এমন কি ব্যাপার, এক্ষুনি ব্যবস্থা করছি। ভারতবর্ষ থেকে একটি চিঠি পেয়েছেন রবীন্দ্রনাথ সেই দিন। চিঠিটা পাওয়ার পর থেকেই তার মন খারাপ। এইটুকু বুঝতে অসুবিধা হয়নি ভিক্টোরিয়ার। কি লিখেছেন ওই চিঠি? কি লিখেছেন যাতে দুঃখ পেয়েছেন কবি? জিজ্ঞাসা করতে সাহস হয়নি ভিক্টোরিয়ার। আধুনিক ইউরোপ সঙ্গীত কি রবীন্দ্রনাথের মন ভালো করে দিতে পারবে, নাকি ওর তেমন ভালো লাগবে না এই সঙ্গীত? তিনি আরো বিষণ্ণ হয়ে পড়বেন। মনের মধ্যে এই দ্বিধা নিয়ে
ভিক্টোরিয়া ফোনে ডেকে পাঠালেন হুয়ান হোসে আর মারিয়া কাস্ত্রোকে। এরা দুই ভাই, সুরকার হিসেবে বেশ নামডাক হয়েছে এদের। বুয়েনোস আইরেসের অপেরা হাউসে এদের সঙ্গীত সন্ধ্যায় গিয়ে একাধিকবার মুক্ত হয়েছেন ভিক্টোরিয়া। আলাপ করেছেন ওদের সঙ্গে, জানিয়েছেন তার মুগ্ধতা। দুই ভাইয়ের সঙ্গেই বন্ধুত্ব গড়ে উঠেছে ভিক্টোরিয়ার। ফোনে ভিক্টোরিয়ার আমন্ত্রণ পেয়ে চলে এলেন তারা মিরাল রিওতে তাদের নিজেদের তৈরি সুর শোনাতে। কাকে শোনাবেন? রবীন্দ্রনাথকে। কে এই রবীন্দ্রনাথ যার জন্য তাদের ছুটে আসতে হলো সেই বাড়িতে যেখানে আছেন তিনি? রবীন্দ্রনাথ এসেছেন সুদূর ভারতবর্ষ থেকে। তিনি একাধারে কবি, সুরকার, দার্শনিক, দ্রষ্টা। তাকে দেখলে মনে হয় তিনি স্বর্গের দূত। তার কথা মন্ত্রের মতো, যা শুনলে মন উদ্বুদ্ধ হয়, হৃদয় শুদ্ধ হয়, সান্দ্র হয় অনুভব, প্রগাঢ় হয় চৈতন্য। বছর 11 আগে তার এক চিলতে কবিতার বইয়ের জন্য তিনি পেয়েছেন নোবেল প্রাইজ। প্রাচীন ভারতের প্রজ্ঞার প্রকাশ ঘটেছে তার লেখা কবিতায়, গানে বলেছেন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার কথা যে সব বুঝতে পেরেছেন হুয়ান আর মারিয়া এমন নয়, শুধু এইটুকু উপলব্ধি করেছেন যে রবীন্দ্রনাথ মানুষটি সামান্য নয়, অনেক ভাগ্য করলে তার মতো শ্রোতা পাওয়া যায়। হুয়ান আর মারিয়ার পুরো দলটাই চলে এসেছে মিরাল রিওতে। মহা উৎসাহে তারা বেহালা, চেলো ইত্যাদি নানাবিধ সরঞ্জাম সাজাচ্ছেন হল ঘরে। তারা বাজাবেন হল ঘরের মাঝখানে। রবীন্দ্রনাথের আসন পাতা হলো তাদের সামনে, হল ঘরের প্রান্তে। হুয়ান আর মারিয়া ক্রমে প্রস্তুত, বাজনা শুরু করলেই হয়। কিন্তু কোথায় রবীন্দ্রনাথ? তিনি তো তার ঘরে। হল ঘরের একদিকে একটি গ্যালারি, এই গ্যালারি থেকে ধাপে ধাপে উঠে গেছে তার ঘর। সে ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে আছে। রবীন্দ্রনাথের মন ভালো নেই। তিনি যে ঘর থেকে বেরোবেন না বুঝতে পারলেন ভিক্টোরিয়া। আপনারা কিছু মনে করবেন না, রবীন্দ্রনাথের শরীর ভালো নেই। আপনারা বাজনা শুরু করুন, উনি ওই ঘরে বসেই শুনবেন। তাই হলো। বাজনা শুরু করলেন হুয়ান হোসে আর মারিয়া কাস্ত্রোর দল। বিষণ্ণ কবি শুনতে লাগলেন তার ঘরের দরজা সামান্য ফাঁক করে। রবীন্দ্রনাথের এই খেয়ালিপনায় কিছুটা অপ্রস্তুত, কিছুটা অবাক হলেন ভিক্টোরিয়া। হাড়ে হাড়ে বুঝলেন কবির দেখাশোনা করতে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আবার মজাও পেলেন রবীন্দ্রনাথের কাছে থেকে শোনা একটি ঘটনার কথা মনে পড়ে যাওয়ায়। রবীন্দ্রনাথ তখন 17-18, লেখাপড়ার জন্য গেছেন লন্ডনে। সেই সময় এক অদ্ভুত অভিজ্ঞতার কথা ভিক্টোরিয়াকে একদিন বললেন রবীন্দ্রনাথ। বিলেতে একদিন এক অভিজাত মহিলা আমাকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। তিনি যে কারণে এই নিমন্ত্রণ তা শুনলে তুমি কিঞ্চিত বিস্মিত হতে পারো। ভদ্রমহিলার এক বান্ধবী সদ্য বিধবা হয়েছেন। তার স্বামী ছিলেন ভারতে এক হোমরা চোমরা রাজকর্মচারী। এই বান্ধবীটিকে তার সদ্য প্রয়াত স্বামীর স্মৃতিতে রচিত একটি শোক সঙ্গীত শোনাবার জন্য আমাকে ডাকা হয়েছে। স্বামীটি মারা গেছেন ভারতে, আর আমি এসেছি সেই দেশ থেকেই। অতএব আমি তো এই শোক সঙ্গীত গাইবার জন্য যোগ্যতম ব্যক্তি। আর কাঁপানো শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমি যেই হাজির হলাম ভদ্রমহিলার বাড়িতে, অমনি আমাকে নিয়ে যাওয়া হলো কতগুলো সিঁড়ির শেষ ধাপে। সিঁড়ির মাথায় একটি ঘর, ঘরের দরজা বন্ধ। আমি দাঁড়ালাম বন্ধ দরজার সামনে। ভদ্রমহিলা বললেন, আমার বান্ধবী ওই ঘরে, তুমি গাও, ও ভেতর থেকে শুনবে। বিজয়া, আমি সেই অদৃশ্য রহস্যের সামনে দাঁড়িয়ে শোকের গান বেহাগ রাগিনীতে গিয়েছিলাম। আমার রাগিনী শুনে রুদ্ধ দুয়ারের ওপারে শোকাচ্ছন্ন রোগিনীর কি অবস্থা হয়েছিল তা জানতে পারিনি। বিকেলবেলা প্লাতা নদীর তীরে বেড়াতে ভালোবাসেন রবীন্দ্রনাথ। ভিক্টোরিয়া থাকেন সঙ্গে। ক্লান্ত হলে বসে থাকেন নদীর ধারে উইলো গাছের নিচে। বিকেল আর সন্ধেও দেখা হওয়ার সময়টা ভরে যায় কুয়াশায়। প্লাতার গোলাপি কুয়াশা, বলেন রবীন্দ্রনাথ। সেই কুয়াশার আচ্ছাদনের মধ্যে প্রায় প্রত্যহই রবীন্দ্রনাথের চুম্বন করেন ভিক্টোরিয়ার কপাল আর বাহু।
প্রায় রোজই বলেন একই কথা চুম্বন করার পর। বিজয়া, তোমার বাহু দুটি কি ঠান্ডা, নরম, সুন্দর। এক একদিন চুপ করে থাকেন বেশিক্ষণ, এক একদিন কথা বলেন বেশি, তার ব্যক্তিগত বেদনার কথা, হৃদয়ের কথা, যা কাউকে বলেননি কখনো। বলেন বিজয়াকে। বিজয়া, সে কবেকার ছেলেবেলা থেকেই আমি নিঃসঙ্গ। কখনো কখনো আমার কাছেও এই সঙ্গহীনতার ভার দুঃসহ। আমার নিঃসঙ্গতার বেদনা হয়তো তুমি বুঝতে পারবে না। উইলো গাছের নিচে একটি নিরালা বেঞ্চিতে বসলেন রবীন্দ্রনাথ, পাশে বসলেন ভিক্টোরিয়া। বেশ কিছুক্ষণ চুপচাপ ওরা, ওদের ক্রমশ ঢেকে ফেলেছে প্লাতার কুয়াশা। রবীন্দ্রনাথ হাত রাখলেন বিজয়ার হাতে, বললেন, আমার অপ্রত্যাশিত আকস্মিক খ্যাতি বাড়িয়ে দিয়েছে আমার নিঃসঙ্গতা। যতই মানুষের ভিড় বাড়ছে আমার জীবনে, ততই যেন আমি আরো নিঃসঙ্গ হয়ে পড়ছি। এই নিঃসঙ্গতার ভার আমার সমস্ত জীবনের ওপর চেপে বসেছে। এক এক সময় মনে হয় আর বইতে পারছি না। কিছুক্ষণ থামলেন রবীন্দ্রনাথ। ভিক্টোরিয়ার মনে হলো রবীন্দ্রনাথ এমন কিছু বলতে চান তাকে, যা আগে কখনো কাউকে বলেননি। পেরোতে পারছেন না দ্বিধা, সংকোচের বাধা। রবীন্দ্রনাথের হাতটা আরো আদরে ধরলেন ভিক্টোরিয়া। মুখে না বললেও এইভাবেই রবীন্দ্রনাথকে তিনি বললেন, কবি, সরিয়ে ফেলো সংশয়, বলো আমাকে তুমি যা বলতে চাও। এই মুহূর্তটি হয়তো আর কখনো আসবে না আমাদের জীবনে। রবীন্দ্রনাথ তাকালেন ভিক্টোরিয়ার চোখের দিকে, বললেন, বিজয়া, আমার বাজার দর হঠাৎ বেড়ে গিয়েছে, আর ঢাকা পড়ে গেছে আমার ব্যক্তিগত মূল্য। আজ আমার মনে হচ্ছে যে বিজয়া, তুমি একমাত্র নারী যে শেষ পর্যন্ত আমায় বুঝতে পারলো, ভালোবাসতে পারলো আমার মনের আসল আমিটাকে। তোমার প্রেমের মধ্যে দিয়ে আমি আবার ফিরে পেলাম আমার ব্যক্তিগত মূল্য। তুমি জানো না, তুমি জানো না বিজয়া, তুমি জানো না তার মূল্যের পরিমাণ। ডিসেম্বর মাস, আর্জেন্টিনার গ্রীষ্মকাল। কদিন বেশ গরম পড়েছে। কবির বুঝি গরম কষ্ট হচ্ছে ভাবলেন ভিক্টোরিয়া। একদিন মধ্য ডিসেম্বরের সকালে রবীন্দ্রনাথের ঘরে ফুল সাজাতে সাজাতে ভিক্টোরিয়া বললেন, চলো যাই সমুদ্রের তীরে, তোমার ভালো লাগবে। তা মন্দ হয় না। মনটা কদিন ধরে উড়ু উড়ু করছে। তোমার সঙ্গে এই দীর্ঘ যাত্রার পথ দুর্গম হলেও আমার আপত্তি নেই। আমরা যাব বুয়েনাস আইরিস থেকে ট্রেনে, 400 কিলোমিটার দূরে। জায়গাটার নাম চাপাদ মালাল, আটলান্টিকের ধারে। আমার এক বন্ধুর বাড়ি সেখানে। হ্যাঁ, ওর বাড়িতেই আমরা উঠবো। চাপাদ মালালে ভিক্টোরিয়ার বন্ধুর বাড়িটি ভালো লাগলো না রবীন্দ্রনাথের। বাড়িটা বড় বেশি বিলেতি, আসবাবপত্র সাজানোর কায়দা, সবকিছুর মধ্যে ইংরেজকে নকল করার চেষ্টা। বিজয়া, আশা করেছিলাম এই বাড়িটা হবে তোমার দেশের নিজস্ব ধরনের বাড়ি, কিন্তু তা নয়। এটা দেখছি নকল জিনিসপত্রে ভর্তি একটি বাড়ি। রবীন্দ্রনাথের কণ্ঠে কিঞ্চিত বিরক্তি। তোমার কাছে এই সত্যি কথাটুকু বলতে আমার লজ্জা নেই যে শুধু মেহগনি আর আবলুস কাঠের কিছু আসবাবপত্র ছাড়া আর্জেন্টিনার নিজের বলতে তেমন কিছু নেই। ওইসব আসবাব একেবারেই দৃষ্টিনন্দন নয়। তুমি হাডসনের ফার অ্যাওয়ে অ্যান্ড লং এগো বইটা পড়ে মনে মনে আর্জেন্টিনার যে রোমান্টিক ছবিটা গড়ে তুলেছ, তার সঙ্গে এই মুহূর্তের আর্জেন্টিনার ছবিটা মিলবে না। হাডসনের আর্জেন্টিনার আজ আর কোনো অস্তিত্ব নেই। ভিক্টোরিয়ার কথায় আঘাত পেলেন রবীন্দ্রনাথ। মিরাল রিওর বাগানে বসে তিনি হাডসনের বইটি সময় পেলেই পড়েন। এ এক স্বপ্নের আর্জেন্টিনা। রবীন্দ্রনাথের বিশ্বাস করতে কষ্ট হলো এই আর্জেন্টিনা মরে গেছে। বিজয়া, সান ইসিদ্রোতে প্লাতা নদীর ধারে মিরাল রিও বাড়িটার মধ্যে তোমার আমার নতুন আশ্রয়।
ওই বাড়ির বাগানে আমার কত সময় কেটেছে ওই ক্যাকটাসগুলির বিচিত্র সব ভঙ্গি দেখে দেখে। ওই গাছগুলির অন্তরের রূপ আমি যেন অনুভব করেছি। আমি যে দেশ থেকে এসেছি বিজয়া, সেই দেশের গাছপালার সঙ্গে আমার এই স্বপ্ন মেলে না। এ যেন কোনো এক রহস্যময় বাধা অতিক্রম করে প্রকৃতির ডাক। এমন আহ্বান আগে আমি কখনো শুনিনি। এই আমন্ত্রণ পৌঁছেছে আমার অন্তরে, আর তার সঙ্গে মিশে রয়েছে তোমার সেবা যত্ন, ভালোবাসার মধুর স্মৃতি। সব ধরা রইল আমার কবিতায়। তুমি নিশ্চিতভাবে জেনো, মিরালেরিওর আলোয় আলোকিত হওয়া আমার কবিতাগুলি বেঁচে থাকবে বহুদিন। চাপাদ মালাল এর সমুদ্রের ধারে সূর্যোদয় দেখেন রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া। ভোরের আলো ফোটার আগেই তারা পৌঁছে যান সমুদ্র তীরে। পূব আকাশের প্রথম আলোর দিকে তাকিয়ে ভিক্টোরিয়াকে একদিন বললেন রবীন্দ্রনাথ, বিজয়া, তোমার আশ্রয়ে এসে যে কবিতাগুলি লিখলাম তা যেন স্বপ্নে লেখা। ভালো কি মন্দ তা যেন বুঝতেই পারিনি। যখন খুশি তখন, যেমন খুশি তখন করে লিখেই গেছি। ভিক্টোরিয়া আশ্চর্য লাগলো রবীন্দ্রনাথের মুখে একথা শুনে। আগের দিন নিজের কবিতা সম্পর্কে যে কথা বলেছিলেন তার থেকে যেন অনেকটাই সরে এসেছেন রবীন্দ্রনাথ। আমার কবিত্ব শক্তির মাপকাঠি হাতে যারা গম্ভীর হয়ে বসে থাকে তারা এই যে এই বিশ্বের কোনোখানে আছে তা একেবারেই মনে ছিল না। মাঝখানে দীর্ঘ কিছুকাল ভুলবার জন্য সময় না দিলে এই কবিতাগুলি সম্বন্ধে আমি নিজেই বিচার করতে পারবো না, বললেন রবীন্দ্রনাথ। চাপাদ মালালে রাত নেমেছে, দূর থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন। অন্যদিন রবীন্দ্রনাথ এই সময় শুয়ে পড়েন, আজ জেগে আছেন। জানলার ধারে একা বসে কি ভাবছেন তিনি। ভিক্টোরিয়া এত রাতে রবীন্দ্রনাথের ঘরে আসেন না। আজ রবীন্দ্রনাথের ঘরের দরজা খোলা। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন কবির কাছে। তার ইচ্ছে হলো কবির মাথা থেকে টেনে নিতে তার বুকের উপর। রবীন্দ্রনাথের মধ্যে অনেক কান্না জমে আছে। সেই কান্নায় ভিজে যাক আমার বুক, সার্থক হোক আমার ভালোবাসা, ভাবলেন ভিক্টোরিয়া। জানলার ধারে চেয়ারে বসে আছেন রবীন্দ্রনাথ। ঘর অন্ধকার, অন্ধকারের মধ্যে ছায়ার মতো ভিক্টোরিয়া দাঁড়িয়ে কবির পাশটিতে। রবীন্দ্রনাথের হাত জড়িয়ে ধরল তার কোমর, আরো কাছে টেনে নিলেন তাকে, আলতোভাবে মাথাটি এলিয়ে দিলেন তার বুকের উপর। খুব মৃদু স্বরে বললেন, বিজয়া, তুমি আমার জীবনে এমন সময় এলে যখন আমার প্রাণের শিখা ক্রমেই ম্লান হয়ে আসছে। আর এখন আর সামনের পথের দিকে মন চলতে চায় না। এখন শুধু সুদূর পিছনের কথাই আমার মনকে প্রদোষের ছায়ায় ঘনিয়ে ধরে। তোমার ভালোবাসার আশ্রয়ে আজকাল আমার মনে আমার কৈশোরের সেই সব কালের কথা ঘুরে বেড়াচ্ছে, যেসব কাল দিগন্তের সম্পূর্ণ আড়ালে পড়ে গেছে। সামনের দিকে তাকালেও তাদের কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। তুমি শেষবারের মতো ফিরিয়ে দিলে আমার কিশোর বেলা, আমার যৌবন। তোমাকে নিয়ে লেখা আমার কবিতার মধ্যে ধরা রইল আমার কিশোর বেলার হারানো স্বপ্নলোক। আমার ভয় হয় বিজয়া, দেশ থেকে এত দূরে জীবনের শেষ বেলায় যে খেলা খেলছি সে খেলার ঠিক মানে অনেকেই বুঝতে পারবে না। তাই মনে হচ্ছে হয়তো এসব কবিতা এখনই ছাপাবার দরকার নেই, আমার মৃত্যুর পরে ছাপা হলেই ভালো হয়। সে রাত পূর্ণিমার। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রবীন্দ্রনাথের মুখে। ভিক্টোরিয়া দেখলেন রবীন্দ্রনাথের চোখ থেকে গড়িয়ে নামছে কান্না। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের পাশে এসে দাঁড়িয়ে তার মুখটিকে টেনে নিলেন বুকের মধ্যে। অনুভব করলেন রবীন্দ্রনাথের চোখে জলে ভিজে যাচ্ছে তার বুক। এই পরম লগ্নটিকে কি কোনোদিনও ভুলতে পারবেন ভিক্টোরিয়া? রবীন্দ্রনাথের পরের দিন লিখলেন তার আকন্দ কবিতার শেষ কটি লাইনের এই কথা, বক্ষে তব শুভ্র রেখায়কে আপন স্বাক্ষর গেছে রেখে, রবির সুদূর ভালোবাসা, রবির সুদূর ভালোবাসা। চাপাদ মালালের সমুদ্র তীরে ভিক্টোরিয়া আর রবীন্দ্রনাথ।
ভিক্টোরিয়ার মন বলল, কি যেন বলতে চান রবীন্দ্রনাথ, অথচ কিসের যেন সংশয় আর কুণ্ঠা। কিছুতেই বলতে পারছেন না রবীন্দ্রনাথ। তার চোখে মুখে ফুটে উঠেছে না বলা বাণীর বেদনা। কি যেন বলতে চাও, অথচ আমার কাছেও বলতে পারছো না। এত দ্বিধা আমার কাছেও। তাহলে কেমন বন্ধু আমি তোমার? সমুদ্রের তীরে ঝোড়ো বাতাসের মধ্যে রবীন্দ্রনাথের হাতটি নিজের হাতের মধ্যে সমস্ত হৃদয় দিয়ে ধরে বললেন ভিক্টোরিয়া, যে কথা কাউকে বলতে পারিনি তোমাকে আজ বলবো বিজয়া। তুমি হয়তো বুঝবে যদি বলি, কবি ছাড়া আর আমি কিছুই নই। আমার প্রধান পরিচয় আমি কবি। অথচ ধ্যানহীন মননহীন কিছু মানুষ আমাকে সারা জীবন ছিঁড়ে খুঁড়ে কি কষ্টই দিল। এরাই আমার চারপাশে রচনা করেছে ভিড়ের মূল প্রান্তর। এদের সঙ্গে দেখা হলো চীন দেশেও। সেখানে গিয়েছিলাম নিমন্ত্রণ পেয়ে, তোমার দেশে আসবার আগে। সে দেশের প্রগতিপন্থী অল্প বয়সীরা আমায় বুঝতে পারেনি। তরুণ মাও সেতুংয়ের দ্বারা প্রভাবিত তারা আমাকে নানাভাবে অপমান করলো। বলল, ফিরে যাও তুমি পরাধীন দেশের কৃতদাস। কবি আমাকে তারা চেনে না, তারা চিনতেও চায় না। আমার নিজের দেশে এবং পরদেশে যে কতভাবে লাঞ্ছিত হতে হয়েছে আমাকে। বিজয়া, ভিতরে 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 বড় ক্লান্ত আমি। তোমার কাছে এসেছি অনেক দীর্ঘ পথ পেরিয়ে, অনেক দূরের দেশ থেকে। একটু ভালোবাসা পেয়ে হৃদয়ের জ্বালা জুড়ে। তোমার কাছে যখন আসছিলাম, মহাসমুদ্রের বাতাস আমাকে দিল তোমার বার্তা। তখন জানি না আমি, তুমিও রয়েছ আমার অপেক্ষায়। আমি শুনতে পেলাম সাগরের বাতাস যেন বলছে, গোধূলি রঙের রাঙা আলোতে তোমার সেই দূরের মধুর সন্ধানে নির্ভয়ে চলে যাও। তোমাকে যখন আমি প্রথম দেখলাম বিজয়া, আমার সমস্ত প্রাণ গিয়ে উঠল। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের বুকে মাথা রেখে স্থির থাকলেন কিছুক্ষণ। অনুভব করার চেষ্টা করলেন সেই বুকের দহন ও জ্বালা। কদিন পরেই চাপাদমালাল থেকে ফিরে এলেন রবীন্দ্রনাথ। তার মন কেমন করছে মিরাল রিওর জন্যে, প্লাতার গোলাপি কুয়াশার জন্যে। ফিরে আসার পরেই ভিক্টোরিয়া লক্ষ্য করলেন রবীন্দ্রনাথের মধ্যে একটা চাপা ছটফটানি, যেন তার ভিতর থেকে একটা প্রবল উত্তপ্ত কিছু বেরিয়ে আসতে চাইছে, অথচ পারছে না। মিরাল রিওর দুটি বাগান। ভিক্টোরিয়া একদিন হেসে বললেন, একটা তোমার, একটা আমার। নিজের বাগানে বিশেষ বসেন না রবীন্দ্রনাথ, বসেন ভিক্টোরিয়ার বাগানে। ওই বাগানটি নাকি তার বেশি প্রিয়, বেশি আরামের। নিজের বাগান থাকতে আমার বাগানে কেন? এমন কি পাও এখানে যা নিজের বাগানে পাও না? একদিন খুনসুটি বললেন ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের সঙ্গে, কিন্তু কথাটি বললেই মনে হলো আচমকা রবীন্দ্রনাথকে আঘাত করে ফেলেছেন। রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার কথার উত্তরে একটি কথাও বললেন না, শুধু একবার চোখ তুলে তাকালেন তার দিকে। কি করুণা ঘন বেদনাময় এই সেই আখিপাত। সেই দিনই রাত্রিবেলা নিজের ঘরে ভিক্টোরিয়াকে গভীরভাবে আলিঙ্গন করলেন রবীন্দ্রনাথ। বললেন, তোমার সকালবেলার কথার উত্তরে একটি কবিতা লিখেছি বিজয়া, আজ রাতে সেটা তোমায় উপহার দিলাম। রবীন্দ্রনাথ পড়তে লাগলেন, আজিকার দিন না ফুরাতে হবে মোর আশা পুরাতে। আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে। শুধু একবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। শুধু একবারের মতো তোমার কানন তলে ফাগুন আসিবে বারংবার। তোমারও কানন তলে ফাগুন আসিবে বারংবার। তাহারই একটু শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছে বৃথায় এতকাল ভুলেছিনি তাই। বেলা কবে গিয়েছে বৃথায় এতকাল ভুলেছিনি তাই। হঠাৎ তোমার চোখে দেখেছি সন্ধ্যা লোকে। আমার সময় আর নাই, আমার সময় আর নাই।
আমার সময় আর নাই, তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিনমম। টেবিল ল্যাম্পের আলোয় পড়ছেন রবীন্দ্রনাথ। ঘরে আর কোনো আলো নেই। টেবিল ল্যাম্পের ম্লান আলো রবীন্দ্রনাথের মুখের পার্শ্বচিত্রে জাগিয়ে তুলেছে বেদনার উদ্ভাস। সমুদ্রের বাতাসে উঠছে তার চুল। ভিক্টোরিয়া তাকিয়ে রইলেন সেই অনিন্দ রূপরেখার দিকে, যার নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পড়তে লাগলেন, ভয় রাখিও না মনে তোমার বিকচ ফুলবনে, দেরি করিব না মিছে, ফিরে চাইব না আর পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে, দিন শেষে বিদায়ের ক্ষণে, দিন শেষে বিদায়ের ক্ষণে, চাব না তোমার চোখে আঁখি জল, পাবো আশা করি, পাবো আশা করি, রাখিবারে চিরদিন, স্মৃতিরে করুণা রসে ভরি, স্মৃতিরে করুণা রসে ভরি, ফিরিয়ে যেও না শোনো, ফিরিয়ে যেও না শোনো, শোনো, সূর্য অস্ত যায়নি তো এখনো, সময় রয়েছে বাকি, সময় রে দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো, ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে জ্বলুক তোমার কালো কেশে, ঝলুক তোমার কালো কেশে, হাসির মধুর উচ্ছ্বাসে, অকারণ নির্মম উল্লাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে, আরে ভীরু কাঠ বিড়ালি রে, সহসা চকিত কর ত্রাসে, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ, ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, তারপর যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিরফেরা পাখি চবে অস্ফুট কাকলি রবে, অস্ফুট কাকলি রবে, দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে, দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যার তোমার ছবি দূরে, বেণুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইব গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে, মিলাইব গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে, রাত্রি যাবে হবে অন্ধকার, রাত্রি যাবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে, সব ছেড়ে যাব প্রিয়ে, সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না, ফিরে দেখা হবে না তো আর, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী, সেই হবে বিদায়ের বাণী, সেই হবে বিদায়ের বাণী। রবীন্দ্রনাথের ছটপটানি যেন আরো বাড়তে লাগলো। হাডসনের বইয়ের আর তেমন রুচি নেই তার। যে বইটিতে সারাক্ষণ মগ্ন থাকতেন সেটি হল দি আর্ট অফ ওল্ড পেরু। সেই বইয়ের পাতায় পাতায় ছবি, কত মুখোশের ছবি, কত ভয়ঙ্কর সব মুখের রেখারূপ। কি আদিম অন্ধকার থেকে বেরিয়ে আসছে দাঁতওয়ালা জন্তু বা রহস্যময় নারীর মুখ। ওই ছবিগুলো দেখছি তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে। সারাক্ষণ কি এত ভাবো ওই অদ্ভুত সব ছবির দিকে তাকিয়ে? আমি যদি ছবি আঁকতে পারতাম, ওই ভয়ঙ্কর সুন্দরকে ধরে রাখতাম আমার ছবিতে। এই ভয়ঙ্কর সুন্দরকে এতদিন আমি পাইনি আমার কবিতায়, আমার গানে। এসব ছবির দিকে তাকিয়ে বুঝতে পারছি ওরা আছে আমার অবচেতনার গভীরে। সুন্দরের এই রূপকে হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো আমার ছবিতে। রবীন্দ্রনাথ কবিতা লেখেন ছোট্ট একটি খাতায়।
সেটি পড়ে থাকে টেবিলে। একদিন ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের অনুপস্থিতির সুযোগ নিয়ে গভীর সংকোচে অথচ কৌতূহলে পাতা উল্টালেন সেই খাতায়। বিস্ময়ে মুগ্ধতায় তিনি দেখতে লাগলেন সেই খাতার পাতায় পাতায় কি অপ্রত্যাশিত ঐশ্বর্য সাজিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ। যা হতে পারত লেখার মধ্যে বিরক্তিকর কাটাকুটি, তাই জুড়ে জুড়ে রবীন্দ্রনাথ তৈরি করেছেন বিচিত্র সব প্যাটার্ন। আদিম আবোল তাবোলের মাঝখানে ফুটিয়ে তুলেছেন রহস্যময় সব ভাবের প্রতীক। প্রাগৈতিহাসিক পৃথিবীর প্রাণীদের তিনি ফিরিয়ে এনেছেন তাদের সব দানবতা সমেত। ভিক্টোরিয়া ক্রমশ রবীন্দ্রনাথের নিছক কাটাকুটি থেকে বেরিয়ে আসা ছবিগুলির মধ্যে আবিষ্কার করলেন এক অজানা রবীন্দ্রনাথকে, বিক্ষত, রক্তাক্ত, আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত। এই রবীন্দ্রনাথকে ভিক্টোরিয়া চেনেন না, কিন্তু এই রবীন্দ্রনাথকে যেন আরো কাছের মানুষ বলে মনে হলো তার, আরো আধুনিক, আরো এ যুগের। ভিক্টোরিয়া বুঝতে পারেননি কখন রবীন্দ্রনাথ পিছনে এসে দাঁড়িয়েছেন নিঃশব্দে। আমার কিছু বাতিল করা শব্দ ও লাইন, তার মধ্যেও লুকিয়ে আছে এই রূপের জগৎ। সেই জগৎ প্রকাশিত হতে চাইল আমার কলমের আঁচড়ে আঁচড়ে। আমার কাছে প্রতিশ্রুতি দাও, তুমি ছবি আঁকবে। তুমি এত সহজে যে ছবি এঁকেছো খেলার ছলে, সেই ছবি ইউরোপ আঁকতে চাইছে, কিন্তু পারেনি তার অন্তরের নির্যাসটুকু ধরতে। ওগো রবীন্দ্রনাথ, তুমি পেরেছো। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে ভিক্টোরিয়ার সামনে, তার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ বিহ্বল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের ডান হাতটি তুলে আনলেন তার বুকের মাঝখানটিতে। রবীন্দ্রনাথ অনুভব করলেন ভিক্টোরিয়ার হৃদয় স্পন্দন। ভিক্টোরিয়া বললেন, কথা দাও, এখন থেকে তুমি ছবি আঁকার কাজটাকেই সবচেয়ে গুরুত্ব দেবে। আর তুমি যদি ছবি আঁকো, এক নতুন রবীন্দ্রনাথের জন্ম ঘটবে। সমস্ত পৃথিবী স্বীকৃতি দেবে তোমার ছবির প্রতিভাকেও। রবীন্দ্রনাথ কোনো উত্তর দিলেন না, শুধু মৃদু হাসলেন। কবিতার খাতাটি খুললেন টেবিলের উপর। কলমটি পাশেই ছিল। এক পাতা অন্ধকার কাটাকুটির মধ্যে থেকে মাত্র কয়েকটি আঁচড়ে ফুটিয়ে তুললেন এক বেদনা বিধুর নারীর মুখ। সেই মুখ ভিক্টোরিয়ার। রবীন্দ্রনাথ পাশে লিখেছেন, বিজয়া। কয়েকদিন পরে কিংবা কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর পরে, অনন্তকাল পেরিয়েও হতে পারে, রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়ার কাছে এখন রাত দিনের হিসাব আচ্ছন্ন। তুমি কথা দাও, আর কোনোদিনও বলবে না চলে যাওয়ার কথা। বিজয়া, তুমি যা বলছো তাই হবে। বলবো না চলে যাওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? কিছু না, ভয় করে বিজয়া। ভয়? কিসের ভয়? ভেবেছিলাম বলি তোমায় সঙ্গে চলো, আমায় কিছু কথা বলো। হঠাৎ তোমার মুখের চেয়ে কি কারণে ভয় হলো যে আমার মনে। দেখেছিলাম সুপ্ত আগুন লুকিয়ে জ্বলে তোমার প্রাণের নিশীথ রাতের অন্ধকারের গভীরতলে। সে আগুনকে ভয় পাও তুমি? তপস্বিনী, তোমার তপের শিখাগুলি হঠাৎ যদি জাগিয়ে তুলি, তবে যে দীপ্ত আলোয় আড়াল টুটে দৈন্য আমার উঠবে ফুটে। রবীন্দ্রনাথ, তোমার স্পর্শ যদি জাগায় আমার তপের শিখা, তাতে তোমার ভয় কি? তোমার স্পর্শের চেয়ে মধুর কিছু নেই আমার জীবনে। সবে ভোর হয়েছে। রবীন্দ্রনাথ লেখার টেবিলে। ভিক্টোরিয়া ঢুকলেন, হাতে তার ভোরের ফুল। বিজয়া, প্রতি ভোরবেলা আমার ঘরে ফুল দিয়ে নিঃশব্দে বেরিয়ে যাও তুমি। আমার কাছে আসো না কেন? সূর্য ওঠার লগ্ন তোমার ধ্যানের সময়, তারপরেই তো তুমি লিখতে বসো। আমি কাছে এলে আমার ধ্যান ভেঙে যাবে, কাব্য লেখা বন্ধ হবে। কি সুন্দর হাতের লেখা তোমার। তোমার কি সবই সুন্দর রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ কোনো কথা বললেন না। প্রত্যুষের প্রথম আলো ফুলের গন্ধ জানলা দিয়ে ঢুকছে তার ঘরে। রবীন্দ্রনাথ তাকান তার বিজয়ার দিকে। ভিক্টোরিয়া ঝুঁকেই থাকেন টেবিলের উপর। রবীন্দ্রনাথের আঙুলগুলির উপর চোখ পড়ে ভিক্টোরিয়ার। কি অনিন্দ সুন্দর মায়াময় আঙুল।
যে আঙুলের উজ্জ্বল প্রান্তে যেন সারাক্ষণ জেগে আছে রবীন্দ্রনাথের মনের আলো, তার প্রেরণার আগুন। যদি একবার ওই আঙুলগুলি মন্ত্রের মতো স্পর্শ করে তার হৃদয়, মনে হলো ভিক্টোরিয়ার। রবীন্দ্রনাথ যেন শুনতে পেলেন সেই নিঃশব্দ যাচনা। রবীন্দ্রনাথের হাতটি ধীরে বাতাসের মতো স্বপ্নের মতো উঠে আসে, স্পর্শ করে ভিক্টোরিয়ার স্তন। অল্পক্ষণের জন্য স্থির থাকেন সেখানে। ভিক্টোরিয়ার মনে হয় তার সারা শরীর যেন তপবন, প্রাচীর অরণ্যের ঋষির ধ্যান ভেঙেছে সব। ভোরের আলোয় তিনি এসে দাঁড়িয়েছেন যেন ফল গাছের তলায়। ধীরে হাত দিয়েছেন একটি ফলের গায়ে। ফলটি ভোরের বাতাসে দুলছিল এতক্ষণ। রবীন্দ্রনাথের হাতটি নেমে আসে আস্তে আস্তে। ভিক্টোরিয়া মনে মনে বলেন, আরো কিছুক্ষণ তোমার স্পর্শটি কেন রাখলে না আমার মুখে? এই স্পর্শে সত্যি যেন উচ্চারিত হলো প্রাচীন ভারতের গুরু মন্ত্র, ঘটল সর্বদহনের প্রশমন। বিজয়া, আজ ভোরবেলা প্লাতা নদীর তীরে আবার দেখা দিয়েছে গোলাপি কুয়াশা। যাবে সেখানে বেড়াতে? তুমি আমি একদিন চিরদিনের জন্যে। গোলাপি কুয়াশায় ঠিকানাহীন, বললেন রবীন্দ্রনাথ। প্লাতা নদীর ধারে পাশাপাশি হাঁটছেন রবীন্দ্রনাথ, ভিক্টোরিয়া। ঝোড়ো বাতাস, ভোরের আকাশ, উঠছে অসংখ্য ছিন্ন গোলাপের পাপড়ি। নদীর গোলাপি কুয়াশায় হারিয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ আর তার বিজয়া। দুটি শরীরের মধ্যবর্তী বিচ্ছেদ রেখা বিলীয়মান। গোলাপি ঝড় গ্রাস করছে ওদের প্রত্যাবর্তনের পথ। রবীন্দ্রনাথ ডাকেন, কি অতন্দ্রিয় সেই ডাক! বিজয়া সরে আসেন, বিচ্ছেদ রেখাটুকু সম্পূর্ণ মুছে দিয়ে। রবীন্দ্রনাথ ভাবেন, এতদিন শুধু নিজেকে নিংড়ে দিয়েছি, বাকি কিছু রাখিনি আমার। সেই কবে শিশুকাল থেকে একলা ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে আমাকে, কি সর্বগ্রাসী তাড়নায়, অপরিমেয় এসনায় শুধু ভেসে চলেছি এতকাল। এবার কি হলো অবসান? বিজয়া চোখ তোলেন রবীন্দ্রনাথের দিকে। দৃষ্টিতে তার তৃষ্ণা, তার ওষ্ঠ চায় রবীন্দ্রনাথের ওষ্ঠ। একটি ঘন চুম্বনের জন্য তিনি মুখ তোলেন, বুঝে আসে তার চোখ। কিন্তু এ কি? ক্রমে নত হচ্ছেন তিনি, ছুতে চান রবীন্দ্রনাথের চরণ। ওইখানেই তার শেষ আশ্রয়, তার জীবনের পূর্ণতা। তার আদিগন্ত মনোভূমির উপর ঝরে পড়েছে গীতাঞ্জলি। In one salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet. Like a rain cloud of July hung low with its burden of unshed showers, let all my mind bend down at thy door, in one salutation to thee, in one salutation to thee. Let all my songs gather together their diverse strain into a single current and flow to a sea of silence in one salutation to thee, in one salutation to thee. Like a flock of homesick cranes flying night and day back to their mountain nest, let all my life take its voyage to its eternal home in one salutation to thee, 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 in one salutation to thee. শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।